আচ্ছা, একটু হবে না, চেঞ্জ করতে হবে এটা। ওকে, সরি ভাই, এই প্রথম আসলে ডাটাতে প্রবলেম হলো। হ্যাঁ, সাউন্ড টাউন্ড ঠিক আছে কি ভাই? দেখো তো এখন একটু। সরি, মানে এতদিন থেকে ডাটায় ক্লাস না হচ্ছে, আজকে প্রথম ডাটাতে প্রবলেম হলো আসলে। ঠিক আছে না ভাই এখন? ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভাই। দেখো যেটা বলছিলাম ভাই, যে রাসায়নিক পদার্থ দ্বারা ফেরাস এবং ফেরিক আয়ন শনাক্ত করা যায়, একই রাসায়নিক পদার্থ দ্বারা কিন্তু আমরা ভাই ফেরাস এবং ফেরিকের মধ্যে পার্থক্য নির্ণয় করতে পারি। কিভাবে দেখো, ফেরাস, আমি আবার প্রথম থেকে কথাগুলো বলছি, আমরা কিন্তু ভাই ক্যাটায়ন শনাক্ত করছি, মাথায় রাখবা, অ্যানায়ন না। আমরা ক্যাটায়ন শনাক্ত করছি ফেরাস, তাই তুমি ফেরাসের সাথে সালফেট নিতে পারো, ক্লোরাইড নিতে পারো, নাইট্রেট নিতে পারো, কোনো অসুবিধা নাই। একইভাবে আমরা সেই অ্যানায়নগুলোই নিই যে অ্যানায়নগুলো দিয়ে আমাদের বিক্রিয়ার সমতা করতে সুবিধা হবে, অন্য কিচ্ছু না। আমরা যখন অ্যানায়ন টেস্ট করব আবার, তখন কিন্তু ক্যাটায়নটা আমরা ইচ্ছা মতো নিব, কোনো অসুবিধা নাই। ঠিক আছে, তো যাক, তাহলে আমাদের ফেরাস এবং ফেরিক লবণের মধ্যে যদি কোনো নমুনা লবণ ফেরাস বা ফেরিক হয়, যদি ফেরাস হয় তাহলে পটাশিয়াম ফেরিক সায়ানাইড দ্রবণ যোগ করলে একরকম বর্ণ হবে, আর যদি ফেরিক হয় তাহলে পটাশিয়াম ফেরিক সায়ানাইড দ্রবণ যোগ করলে আরেক রকম বর্ণ হবে। দেখো ভাই, যদি আমার নমুনা লবণটা ফেরাস হয়, যদি আমার নমুনা লবণটা ফেরাস হয়, তাহলে এর মধ্যে পটাশিয়াম ফেরিক সায়ানাইড দ্রবণ যোগ করলেই গাঢ় নীল বর্ণের একটা দ্রবণ তৈরি হয়, যাকে আমরা প্রোশিয়ান ব্লু বলে থাকি। গাঢ় নীল বর্ণের দ্রবণ বা যাকে আমরা প্রোশিয়ান ব্লু বলে থাকি। আর যদি আমাদের লবণটা ফেরিক হয়, তাহলে হালকা সবুজ বা বাদামি বর্ণের যৌগ তৈরি হয়। কথা ক্লিয়ার ভাই? আমি আরেকবার বলছি যে আমার নমুনা লবণটা যদি ফেরাস হয়, তার মধ্যে পটাশিয়াম ফেরিক সায়ানাইড দ্রবণ যোগ করলে প্রোশিয়ান ব্লু মানে গাঢ় নীল বর্ণের একটা যৌগ তৈরি। যৌগটা কিসের আমি সেটা বলে লিখছি, দাঁড়াও। আর যদি ফেরিক হয় তাহলে হালকা সবুজ বা বাদামি বর্ণের যৌগটা তৈরি হয়। যৌগটা কিসের দেখো ভাই, এখানে তো 3টা পটাশিয়াম আছে, তার মধ্যে পটাশিয়ামের চার্জ তো +1 আর ফেরাসের চার্জ তো ভাই +2। তাহলে একটা ফেরাস দ্বারা 2টা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়ে যায় আর একটা পটাশিয়াম থেকেই যায়। তাহলে কি হবে এটা দেখো তো, পটাশিয়াম ফেরাস ফেরিক সায়ানাইড। কি কথা ক্লিয়ার ভাই? আমি আরেকবার বলছি, এই যে 3টা পটাশিয়াম ছিল না ভাই, তার মধ্যে 2টা পটাশিয়াম প্রতিস্থাপিত হবে আয়রন দ্বারা, কারণ আয়রনের চার্জ হচ্ছে, এখানে ফেরাসের চার্জ হচ্ছে 2, তাহলে ওইটা দ্বারা 2টা পটাশিয়াম প্রতিস্থাপিত হয়ে গেল আর একটা পটাশিয়াম থেকে গেল। তাহলে এই যৌগটার নাম কি হবে? পটাশিয়াম ফেরাস ফেরিক সায়ানাইড। কি ঠিক আছে? পটাশিয়াম ফেরাস ফেরিক সায়ানাইড। এটার বর্ণ হচ্ছে গাঢ় নীল, এইটার বর্ণ গাঢ় নীল, গাঢ় নীল বা যাকে আমরা বলে থাকি প্রোশিয়ান ব্লু। দেখা যায় তো না? হ্যাঁ, প্লাস এই যে 2টা পটাশিয়াম আর একটা সালফেট মিলে তৈরি করবে পটাশিয়াম সালফেট। এই দেখো সমতা কিন্তু খুব সহজেই হয়ে গেল, এই কারণে আমরা সালফেটটা নিয়েছিলাম। আর যদি আমার নমুনা যৌগটা ফেরিক হয়, তাহলে ফেরিকের চার্জ তো ভাই বোঝোই তোমরা +3, তাহলে একটা ফেরিক দ্বারা এই 3টা পটাশিয়ামই প্রতিস্থাপিত হয়ে যাবে। তাহলে যৌগটার নাম কি হবে দেখো তো, FeCN6, ফেরিক ফেরিক সায়ানাইড। এটা কি ভাই দেখি, ফেরিক ফেরিক সায়ানাইড। এটা হলো হালকা সবুজ বা বাদামি বর্ণের, প্লাস 3টা পটাশিয়াম আর 3টা ক্লোরিন মিলে তৈরি হবে 3টা পটাশিয়াম ক্লোরাইড। এই হলো আমাদের পটাশিয়াম ফেরিক সায়ানাইড দ্বারা ফেরাস এবং ফেরিকের মধ্যে পার্থক্য করতে পারি আমরা, আবার শনাক্তও করতে পারি। কিভাবে পার্থক্য করতে পারি আমরা বলবো, কোনো নমুনা লবণের মধ্যে যদি পটাশিয়াম ফেরিক সায়ানাইড দ্রবণ যোগ করি, যদি গাঢ় নীল বর্ণ বা প্রোশিয়ান ব্লু তৈরি হয়,
বর্ণের যৌগ তৈরি হয় তাহলে আমার নমুনা লবণটা হলো ফেরাস, আর হালকা সবুজ বা বাদামি বর্ণের হলে ফেরিক। ওকে, আবার এটা দ্বারাও কিন্তু আমরা শনাক্ত করতে পারি। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। এইটা ক্লিয়ার ভাই? স্নিগ্ধা আফরিন মানে শুভ লিখেছে, খুব সুন্দর, বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ। ও আচ্ছা, আলভিনুর বলেছে হালকা সবুজ বা বাদামি বর্ণ। আসলে কি এই যৌগটার মানে প্রতিস্থাপক হিসেবে, প্রতিস্থাপিত দ্বারা উৎপাদ হিসাবে কখনো হালকা সবুজও দেখায়, আবার কখনো বাদামিও দেখায়, এই জন্য বলা হচ্ছে ভাইয়া, বুঝছো? মানে হালকা সবুজ বা বাদামি মানে একই কালার কাছাকাছি, এই জন্য না আর কি। ঠিক আছে আলভিনুর, থ্যাংক ইউ। সবাই এই যে আমি বুঝালাম তোমাদের, আমি তো বলছি ভাই তুমি যতই ভালো বোঝো না কেন রুমে বিক্রিয়াগুলো কিন্তু বারবার প্র্যাকটিস করতে হবে। আমি একটা কথা প্রায় বলি, মুরব্বীরা যা বলে বুদ্ধিমানেরা কিন্তু সেভাবেই চলে। অবশ্যই তোমরা বিক্রিয়াগুলো বারবার প্র্যাকটিস করবা। ওকে, তাহলে এইবার আমরা পটাশিয়াম ফেরিসায়ানাইড দ্বারা করলাম, এবার করব আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা পার্থক্য নির্ণয় করব ভাই, পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা। পটাশিয়াম ফেরোসায়ানাইড নিশ্চয়ই মনে আছে, এইটা হলো পটাশিয়াম ফেরোসায়ানাইড। এই যে পটাশিয়াম ফেরোসায়ানাইড কি, ঠিক আছে? একই রাসায়নিক পদার্থ দ্বারা আমরা দুটাই শনাক্ত করতে পারি, আবার এটা দ্বারা পার্থক্য নির্ণয় করতে পারি। ঠিক আছে, যদি খেয়াল করো কোন নমুনা লবণটা ভাইয়া, আর তো সমস্যা হচ্ছে না ভাইয়া? আচ্ছা, কি লিখছো? রামিসা আঞ্জুম লিখেছো প্রশিয়ান মানে কি? আসলে প্রশিয়ান ব্লু, ওই গাঢ় নীল কালারটাকেই বলা হয় প্রশিয়ান ব্লু কালার আসলে। ঠিক আছে, প্রশিয়ানের বাংলাটা কি ভাইয়া এইটা আমার আসলে জানা নাই। ঠিক আছে, ওকে। তো এই পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা পার্থক্যকরণ পরীক্ষাটা কিন্তু হয়তো অনেক বইয়েই নাই। এখানে একটা ঝামেলা আছে ভাইয়া, সেটা হচ্ছে আমাদের কোনো নমুনা লবণ যদি ফেরাস হয় তাহলে ওর মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করলে হালকা নীল বর্ণের দ্রবণ তৈরি হয়, আর যদি আমাদের নমুনা লবণটা ফেরিক হয় তাহলে গাঢ় নীল বর্ণের দ্রবণ তৈরি হয়। তাহলে যেহেতু দুটাই নীল মানে যদি আমাদের ফেরাস হয় তাহলে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হবে, আর যদি ফেরিক হয় তাহলে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি হবে। তো দুটাই যেহেতু নীল, এখানে একটু ঝামেলা হয়ে যায়। কিন্তু দেখা যাচ্ছে তুমি যেটাকে হালকা মনে করছো হয়তো ওটা গাঢ়, বা তুমি যেটাকে গাঢ় মনে করছো হয়তো ওটা বা হালকা। ঠিক আছে, এটা একটু ঝামেলা হয় ভাই প্র্যাকটিক্যালে। তো যাক, প্র্যাকটিক্যালের ক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যাল এটা দেখে নিবা। এখন থিওরিটিক্যাল ক্ষেত্রে খেয়াল রাখবা, আমার নমুনা লবণটা যদি ফেরাস হয় তার মধ্যে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করলে হালকা নীল বর্ণের অধক্ষেপ তৈরি হবে, আর যদি ফেরিক হয় তাহলে গাঢ় নীল বর্ণের অধক্ষেপ তৈরি হবে। এই রিয়াকশনটা কিভাবে করব? সেম আগেরটার মতোই ভাই। এখানে পটাশিয়াম কয়টা আছে? 4টা। তার মানে আমার একটা ফেরাস, তো ভাই একটা ফেরাস কি করবে? 2টা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে, আর 2টা পটাশিয়াম থেকেই যাবে। তাহলে K2Fe(CN6) তাহলে কি হলো আমাদের এখানে? পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড, ঠিক কি না? পটাশিয়াম ফেরাস ফেরোসায়ানাইড। আর এটার চার্জ যেহেতু 3, তাহলে 3টা পটাশিয়ামকে প্রতিস্থাপিত করবে, একটা পটাশিয়াম থেকেই যাবে। তাহলে কি নাম হবে? পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড। এইটা হলো আমাদের হালকা নীল অধক্ষেপ, এইটা হলো গাঢ় নীল। প্লাস এটার সাথে কি তৈরি হবে? পটাশিয়াম আর সালফেট মিলে পটাশিয়াম সালফেট। ক্লিয়ার? আর এখানে পটাশিয়াম আর ক্লোরিন মিলে কি তৈরি করবে ভাই? পটাশিয়াম ক্লোরাইড। 3 দিতে হবে। আচ্ছা, আগেরটা বোধহয় সমতা করতে আমার খেয়াল ছিল না, আগের বিক্রিয়াটাতে তোমরা সমতাটা করে নিও, সমতাগুলো খুব সহজ। তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা? এইভাবে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা আমরা ফেরাস এবং ফেরিক আয়নের মধ্যে পার্থক্য করতে পারি বা শনাক্ত করতে পারি। আচ্ছা, আচ্ছা কি লিখছো ভাইয়া? যৌগতে শুধু খালি ফার্স্ট এবং থার্ড ব্র্যাকেট ইউজ হয়, বাট এগুলোর কোনো কারণ নাই ভাইয়া, ব্র্যাকেট নিয়ে কোনো কারণ নাই এগুলো। ঠিক আছে, যে ফার্স্ট সেকেন্ড থার্ড ব্র্যাকেট এগুলো নিয়ে কোনো কারণ নাই।
সৌরভ চৌধুরী লিখেছো হ্যাঁ ভাইয়া বুঝেছি। তৌফিক ওমর নাফিস ক্লিয়ার ভাইয়া। অর্পা জামান ক্লিয়ার। শোনো আমি আবারও কিন্তু বলছি ভাইয়া যে আমি যদি তোমাদের বলতাম যে রিয়াকশনগুলো তোমরা রুমে পড়ে নিও তবু কিন্তু হয়ে যেত, কারণ এগুলো প্র্যাকটিসের, আমি আবারও বলছি প্র্যাকটিসের বিকল্প কোনো কিছু নাই, তোমাদের কিন্তু ভাই এগুলো কন্টিনিউয়াসলি প্র্যাকটিস করতে হবে। ওকে সবাই লিখেছো, থ্যাংক ইউ সবাই লিখেছো, বুঝেছি। এইবার আমরা এই ফেরাস এবং ফেরিক আয়নের উপস্থিতি শনাক্ত করব আরেকটা দ্রবণ দ্বারা, সেটা হচ্ছে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দ্বারা, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড লিখে নাও খাতায়। তোমরা শুধু দেখবা না, আমার সাথে সাথে কিন্তু ভাই বিক্রিয়াগুলো তোমরা লিখে নিবা। ওকে ওই একই ডায়লগ, কোন নমুনা লবণ যদি ফেরাস হয় তাহলে এর মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করার সাথে সাথে সবুজ বর্ণের অধক্ষেপ তৈরি হবে, আর যদি ফেরিক হয় তাহলে বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হবে। রিয়াকশনটা খুবই সহজ, বুঝতেই পারছো, ফেরাস হাইড্রোক্সাইড, এটা খুবই সহজ। পজিটিভ পজিটিভ তাই না, এটা নেগেটিভ নেগেটিভ, তাহলে এর পজিটিভ এর নেগেটিভ আর এর পজিটিভ এর নেগেটিভ, অর্থাৎ এই যে ফেরাস হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম সালফেট, আর এখানে তাহলে কি হবে ফেরিক হাইড্রোক্সাইড প্লাস অ্যামোনিয়াম ক্লোরাইড। সমতাকরণটা খুব সহজ, আর সম্ভবত এর সামনে 2 দিলেই সমতাটা হয়ে যাবে। আর এটার ক্ষেত্রে কি হবে তাহলে, এটা তো বোধহয় সমতা হয়ে আছে না, এটা হয়ে আছে, গুড। আচ্ছা প্লিজ তোমরা আমাকে কিন্তু কেউ কখনো ভাই মেসেঞ্জার এই যে দেখো মেসেঞ্জার একজন স্টুডেন্ট ফোন দিচ্ছে, এখন আমি ক্লাস দিচ্ছি, এগুলো মেসেঞ্জারে তোমরা ফোন দিবা না, ঠিক আছে? একটা ফোন দিতে এখন কয় টাকা লাগে বলো দেখি, টিচারের সাথে কথা বলবা, নাম্বারে ফোন দিবা আর কি। ওকে আচ্ছা তাহলে ক্লিয়ার ভাই এটা, ও এখানে 3 দিতে হবে, তাহলে এখানেও 3। এইটার কালার হচ্ছে কি ভাই বলো তো, সবুজ, এইটা হচ্ছে সবুজ আর এইটা হলো বাদামি, বাদামি। তাহলে ক্লিয়ার যে তোমরা যদি কোনো লবণ ফেরাস হয় তার মধ্যে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড যোগ করলে সবুজ বর্ণের অধক্ষেপ তৈরি হয়, কারণ সেখানে তৈরি হয় ফেরাস হাইড্রোক্সাইড। আর যদি বাদামি বর্ণের অধক্ষেপ তৈরি হয় তাহলে সেটা হচ্ছে ফেরিক, কারণ সেখানে হয় ফেরিক হাইড্রোক্সাইড। আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। ও আচ্ছা, সমতার কথা তো ভাই বলেছিলাম গতদিন যে সমতা না করলেও চলে, তীর চিহ্ন দেওয়া থাকলে, না পারলে পরীক্ষার হলে সেটা আলাদা জিনিস। এখন পড়ার টেবিল থেকেই যদি তুমি মনে করো ভাইয়া যে সমতা করব না, তাহলে তো ঝামেলা, তাই না? তুমি যদি ভাই টেবিল থেকেই মনে করো যে আমি সমতা করব না, তাহলে তো প্রবলেম। তুমি চেষ্টা করো, না পারলে রেখে দিবা সমতা। আমি একটা কথা প্রায় বলি, ভাত খাওয়ার সময় লবণ তরকারিতে কম হলে ভাত খাওয়া যায়, কিন্তু স্বাদটা ফাটাফাটি হয় না। সেই ফাটাফাটি স্বাদের জন্য কিন্তু ভাই আমাদের অবশ্যই সমতাটা করলে ভালো, যদি পারো, না পারলে তো কিছু করে নাই। ও আচ্ছা দাঁড়াও, প্রতীক শাহ একটা সুন্দর কথা লিখেছ। ও আচ্ছা, স্নিগ্ধ আরফিন এই থেকে আইডি থেকে, মানে শুভ লিখছো বোধ হয় এটা, যে অধক্ষেপের কি চিহ্ন দিতে হবে? না, চিহ্ন টিহ্ন লাগবে না, এইসব রিয়াকশনের ক্ষেত্রে সব চিহ্ন টিহ্ন না দিলেও চলবে। আর প্রতীক শাহ লিখেছ কিছুক্ষণ আগে করেছিলাম দেখেননি তাই আবার দিলাম, পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড আর পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড তো একই সংকেত, একটাতে ফেরাস একটা ফেরিক, কিন্তু সংকেত থেকে বুঝবো কি করে যে কোন। আচ্ছা সুন্দর বলেছে ও, দেখো ভাই একটু, ও যেটা বলেছে এই যে দেখছো, ও লিখছে যে একটু আগে বলেছিলাম তখন আমি দেখিনি, সেইটা হলো এই যে ভাইয়া FE, খেয়াল করো খুবই সুন্দর কোশ্চিন করেছো তুমি। এই যে এইটার নাম আমরা কি বলবো, খেয়াল করো তো ভাইয়া, এইটাকে যদি আমরা বলি, অর্থাৎ এর 4 যদি 3- হয় তাহলে একটা ফেরাস একটা পটাশিয়াম দ্বারা সেটা প্রশমিত হয়ে গেল। আবার এটাও যদি লিখি আমরা, আবার এটাও তো হতে পারে এটা যে এর চার্জ 4- মানে ফেরোসায়ানাইড, তাহলে এটা হচ্ছে +3, এটা হচ্ছে +1, ওই 4 প্রশমিত হয়ে গেল। অর্থাৎ কে প্রশ্নটা করেছো ভাই এখানে? প্রতীক শাহ এই আইডি থেকে, যে পটাশিয়াম, এটাকে আমরা বলতে পারি কিন্তু পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড
অর্থাৎ এই যে খুব সুন্দর করে খেয়াল করো, থ্যাংক ইউ, খুব সুন্দর প্রশ্ন করেছ। এটা হলো ফেরিসায়ানাইড। দেখো তো সাব্বির বুঝতে পারো কিনা, এটা হলো ফেরোসায়ানাইড। এখন আমি যখন পটাশিয়াম আর ফেরাসের সঙ্গে লাগাবো, তাহলে পটাশিয়াম হলো কত দেখো তো 1 আর ফেরাস হলো 2, তাহলে 2 1 3, এই চার্জটা প্রশমিত হয়ে গেল। তাহলে নামটা কি দাঁড়ালো? পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড। আবার এমনটা হতে পারে পটাশিয়ামের 1 আর ফেরিক আয়রনের 3, তাহলে 3 1 4, তাহলে এটার নাম কি হলো? পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড। সংকেত তো দুটার একই। আসলে যদি এমনি সংকেতের কথা বলা হয় তাহলে একটা লিখলেই হলো, তুমি পটাশিয়াম ফেরাস ফেরিসায়ানাইড বলো আর পটাশিয়াম ফেরিক ফেরোসায়ানাইড বলো, কোনো সমস্যা নাই। তবে প্রতীক সাহা একটা ব্যাপারকে খেয়াল করছো ভাই, যখন এটার জারণ মান তুমি +2 বলতেছো, এটার জারণ মান কিন্তু তখন +3 বলতেছো তুমি। কারণ পটাশিয়াম ফেরাস যখন বলতেছো তখন বলতেছো ফেরিসায়ানাইড, আবার এটা যখন তুমি +3 বলতেছো এটা কিন্তু +2 বলতেছো। অর্থাৎ যখন তুমি পটাশিয়াম ফেরিক বলতেছো তখন এটা হয়ে যাচ্ছে ফেরোসায়ানাইড। অর্থাৎ এইটুকু আমরা শিওর যে এই যৌগের মধ্যে আয়রনের দুটা জারণ মান আছে, একটা +2 একটা +3। এটা যদি +3 হয় তাহলে মাথায় রাখবে এটা +2। অর্থাৎ তুমি যদি ফেরিক বলে থাকো তাহলে এটা হবে ফেরোসায়ানাইড, আর যদি ফেরাস বলে থাকো তাহলে এটা হবে ফেরিসায়ানাইড। এমনি যদি তোমাকে কেউ সংকেত লিখতে বলে তাহলে যে কোনো একটা নাম বললেই হলো, কেউ নাম বলতে বললে। কিন্তু রিয়াকশন যখন তুমি করবা, যদি তুমি ফেরিসায়ানাইড দ্বারা করো তাহলে এটা ফেরিসায়ানাইড বলবা, আর যদি ফেরোসায়ানাইড দ্বারা করো তাহলে এটাকে তুমি ফেরোসায়ানাইড বলবা। রিয়াকশন করার সময় দেখতে হবে তুমি ফেরিসায়ানাইডের বিক্রিয়া করেছো না ফেরোসায়ানাইডের বিক্রিয়া করেছো, তার উপর নাম হবে। আর এমনি সংকেত থেকে লেখার সময় যে কোনো একটা বললেই হলো। এখন প্রতীক সাহা বলো তো ভাইয়া, ব্যাপারটা বুঝতে পেরেছো কিনা? প্রতীক সাহা এখন বলো তো, একটু কমেন্ট করো ভাইয়া। প্রতীক সাহা একটু তুমি যদি প্রশ্নটা করেছো ভাই, এখন আমাকে একটু বলো কথাটা এখন ক্লিয়ার কিনা, যে এটা +2 হলে এটা +3 জারণ মান হবে, আর এটা +3 হলে এটা +2 হবে। একটা সংকেত থেকে নাম বলার সময় একটা বললেই হলো, কিন্তু যখন রিয়াকশন করব আমরা, যদি আমরা ফেরিসায়ানাইড দ্বারা বিক্রিয়া করি তাহলে এটা ফেরিসায়ানাইড বলতে হবে, যদি ফেরোসায়ানাইড দ্বারা বিক্রিয়া করি তাহলে এটা ফেরোসায়ানাইড বলতে হবে। প্রতীক শাহ বুঝেছি ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ। ও খুব সুন্দর প্রশ্ন করেছে, এটা ক্লিয়ার। এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে। ও ঠিকই বলছে দুটা সংকেত একই রকম দেখলাম, তাহলে কখন কোনটা নাম বলবো? যখন দেখবা তুমি ফেরিসায়ানাইড ব্যবহার করেছো তখন এটা ফেরিসায়ানাইড বলবা, যখন তুমি ফেরোসায়ানাইড ব্যবহার করছো তখন এটাকে ফেরোসায়ানাইড বলবা। থ্যাংক ইউ। এইবার দেখো ভাই, এইবার আমরা ফেরাস এবং ফেরিক আয়নের মধ্যে শনাক্তকরণে যে বিক্রিয়াটা ব্যবহার করব আমরা, ধরো ফেরাস সালফেট আর ফেরিক ক্লোরাইড লিখলাম, পটাশিয়াম থায়োসায়ানাইড বা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড একটা নিলেই হলো। এই যে এইটা ভাইয়া পটাশিয়াম থায়োসায়ানাইড বা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড একটা নিলেই হলো, সমস্যা নাই, এক একটা বই এক একটা আছে। এইটা দ্বারা আমরা বিক্রিয়া করব। এই বিক্রিয়াটা তোমাদের প্রায় পরীক্ষায় দেয়। এই বিক্রিয়াটা কিন্তু ভাই তোমাদের দেখবা প্রায় পরীক্ষাতেই দিয়েছে। অর্থাৎ কোনো নমুনা লবণের মধ্যে যদি পটাশিয়াম থায়োসায়ানাইড দ্রবণ যোগ করি তাহলে ফেরাসের সাথে সে কোনো বিক্রিয়া করে না। অর্থাৎ আমরা কোনো নমুনা লবণের মধ্যে পটাশিয়াম থায়োসায়ানাইড বা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যেটাই দাও না কেন যোগ করার পর যদি দেখি দ্রবণের বর্ণের কোনো পরিবর্তন হচ্ছে না তাহলে ওটা বুঝবা ফেরাস। আর যদি দেখো রক্তের মতো টকটকে লাল বর্ণের যৌগ তৈরি হচ্ছে, একদম টকটকে লাল, রক্তের মতো লাল, তাহলে বুঝবা সেটা হলো ফেরিক। কি কথা ক্লিয়ার? যে যদি আমরা দেখি কোনো নমুনা লবণের মধ্যে পটাশিয়াম বা অ্যামোনিয়াম থায়োসায়ানাইড যোগ করে যদি দেখি আর কোনো রিয়াকশানই হচ্ছে না, কোনো বর্ণ চেঞ্জ হচ্ছে না, তাহলে আমরা বুঝে নিব এটা ফেরাস। আর যদি দেখি রক্তের মতো, ও আচ্ছা একজন লিখছে CNS হবে না? হ্যাঁ হবে ভাইয়া, বইয়ে তোমাদের কোনটা দেওয়া আছে? SCN, আচ্ছা ঠিক আছে হবে, কোনো অসুবিধা নাই। মাহমুদ সাদিদ হবে ভাইয়া, হ্যাঁ এরকম ভাইয়া। আচ্ছা
শোনো তোমরা এই যে এরকম প্রশ্নগুলো করবা শুধু, আরে সিএনএস দুটাই হবে, কোনো সমস্যা নাই রে ভাই, দুটাই ঠিক। তোমাদের বলছি তো, যদি আমাদের ফেরাস লবণ হয় তাহলে কোনো রিয়াকশন হবে না, আর যদি ফেরিক লবণ হয় তাহলে রক্তের মতো টকটকে লাল বর্ণের যৌগ তৈরি হবে। এবং সেই যৌগটা কিসের হয় ভাইয়া জানো? এই যেটা দাঁড়াও, এটা ফেরিক তাই না? তাহলে এখানে চার্জ কত দিলে এর জারণ মান হবে +3। থায়োসায়ানাইড এর চার্জ হচ্ছে -1, তার মানে এখানে আমার +2 দিতে হবে। +2 মানে 2টা ক্লোরিন। এই যেটা এইটুকুর বর্ণই হচ্ছে রক্ত লাল। এখানে যদি আমি নাইট্রেট নিতাম এখানে নাইট্রেট দিতাম, এখানে সালফেট নিলে এখানে সালফেট দিতাম, ওইটা কোনো বিষয় না। এইটার উপর কিন্তু বর্ণ নির্ভর করছে না। টকটকে লাল বর্ণের যে যৌগটা মানে যে দ্রবণটা সেটা হচ্ছে এইটুকুর পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেটো ফেরিক। পেন্টা অ্যাকোয়া 5টা অ্যাকোয়া। শোনো আমি তোমাদের বললাম না ভাই, আমি ব্র্যাকেট দিয়ে যত যৌগ লিখছি সবই হচ্ছে জটিল যৌগ। 3 নম্বর অধ্যায় গেলে তোমরা এগুলো ভালো বুঝবা। সেটা হচ্ছে ভাইয়া এই যে তোমরা জানো কার্বন মনোক্সাইড, এটা কিন্তু কার্বন মনোক্সাইড তাই না? যখন জটিল যৌগে সে অংশ নেয় তখন তাকে আমরা লিগ্যান্ড বলি, লিগ্যান্ড। তখন এটা নাম হয়ে যায় কার্বনিল। তোমাদের যখন আমি করাবো 3 নম্বর অধ্যায়ে এগুলো ভালো করে বুঝাবো, কার্বনিল। আর এই যে পানি, এ কিন্তু তখন পানি নাম হয় না, নাম হয় অ্যাকোয়া। অ্যাকোয়া হয় না? ছোট লোক বড় লোক হলে ভাতকে বলে অন্ন। এই পাবলিকগুলাও এরকম যে এ যখন লিগ্যান্ড রূপে আচরণ করে জটিল যৌগে তখন এর নাম হয়ে যায় কার্বনিল। পানি যখন লিগ্যান্ড রূপে আচরণ করে নাম হয়ে যায় অ্যাকোয়া, পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেটো। এটা তো ফেরিক ক্লোরাইড, এটার বর্ণই হচ্ছে রক্ত লাল বর্ণ। আর পটাশিয়াম আর ক্লোরিন মিলে কি হবে ভাই? এখানে পটাশিয়াম ক্লোরাইড। ক্লিয়ার কিনা বলো? তোমাদের অনেক বইয়ে কিন্তু ভাই এই পেন্টা অ্যাকোয়াটা নাই, শুধু পটাশিয়াম ফেরিক থায়োসায়ানাইড লেখা আছে। কিন্তু আসলে অ্যাকচুয়ালি যে রক্ত লাল বর্ণ যৌগটা তৈরি হয় সেটা কিন্তু এই যৌগ। এবং তোমরা অ্যাডমিশন টেস্টের কোশ্চেনগুলোতে দেখবা এই সংকেতটাই দেওয়া আছে। আলভিনু রক্তের মতো লাল আর ইটের মতো লাল, আসলে লাল ইটের মতো একই রকম, তবে সব জায়গায় আমাদের রক্তের মতো লালটাই বলা হয়। তো রক্তের লালটা ধরো ইটের লালটা চেনাটা ঝামেলা, কিন্তু রক্তের মতো লাল বললে কিন্তু সেটা চেনাটা ভাই সহজ। আচ্ছা সৌরভ চৌধুরী থ্যাংক ইউ, উদাহরণগুলো অসাধারণ। থ্যাংক ইউ সবাই বুঝতে পেরেছ কি? মনে থাকবে ভাইয়া একটু দেখো তোমরা এমসিকিউ, তাহলে বুঝতে পারবা। তোমরা একটু চলে আসো তো ভাইয়া 228 নাম্বার পেজ, 228 নাম্বার পেজে চলে আসো একটু, বইয়ের 228 নাম্বার পেজে একটু চলে আসো। 228 শামীম হোসেন ভাইয়া, এর মাধ্যমে কি ফেরে না? তুমি ফেরাসের উপস্থিতি কি করে শনাক্ত করবা এর মাধ্যমে? কারণ এর মাধ্যমে তো ফেরাস তো বিক্রিয়াই করে না। আমরা শুধু এটা ফেরাস আর ফেরিকের মধ্যে পার্থক্য শনাক্তকরণ করতে পারি। শুধু ফেরাসের উপস্থিতি শনাক্তকরণ করতে গিয়ে এটা আমরা করতে পারবো না, কারণ এটা তো বিক্রিয়াই করে না ফেরাসের সাথে। ঠিক আছে, তোমরা বের করো 228 নাম্বার পেজ, পেজ নাম্বার 228, পেজ নাম্বার 228। প্রশ্ন নাম্বার হচ্ছে 208, কোশ্চিন নাম্বার 208। দেখো তোমরা পেজ নাম্বার 228, কোশ্চিন নাম্বার হচ্ছে 208। স্যার প্রথমটা বিক্রিয়া করে না কেন? আসলে এটা বিক্রিয়া করে না, এটা এই রাসায়নিক পদার্থ মানে এই রিয়েজেন্টের বৈশিষ্ট্য, এটা সে বিক্রিয়া করে না, এইটুকু জানলেই তোমার চলবে। ঠিক আছে, এরকম অসংখ্য জিনিস পাবা যেগুলো এর সাথে সাথে বিক্রিয়া করে না, যেগুলো কারণ তোমাদের লাগবে সেগুলো আমি তোমাদেরকে বলে দিব। ওকে, তোমরা বের করে ফেলেছো নিশ্চয়ই। দেখো একটু, ফেরাস লবণের দ্রবণে পটাশিয়াম থায়োসায়ানাইড যোগ করলে দ্রবণটি রক্ত লাল বর্ণের হয়। বর্ণ সৃষ্টিকারী যৌগের সংকেত কোনটি? দেখছো কোন সংকেত দেওয়া আছে? বা পেন্টা অ্যাকোয়া থায়োসায়ানেটো ফেরিক আয়ন দেওয়া আছে। আর 207
এটা 207 নাম্বারটা দেখো, 207 207, এটা 207 207 বিক্রিয়ায় এত এর রং কি হবে আর কি দিয়েছে, 207 রক্ত লাল, ঠিক আছে। আচ্ছা তোমরা আমাকে বলো এই 208 নাম্বার কোশ্চেনে ভুল আছে একটা, ভুলটা কি? তোমরা বই দেখে 208 নাম্বার কোশ্চেনটা দেখে বলো ভুল আছে। 208 নাম্বার কোশ্চেনে ভুলটা কি তোমরা আমাকে একটু জানায় দাও, তোমরা আমাকে একটু 206 এগুলো আছে তাই না ভাই? হ্যাঁ হতে পারে, 206 এগুলো হতে পারে আর কি, অনেক আছে এরকম। হ্যাঁ ঠিকই বলেছ, 206 এগুলো রিলেটেড। শোনো এসব আইন শনাক্তকরণ থেকে প্রচুর প্রশ্ন হবে আছে, আইন শনাক্তকরণ থেকে প্রচুর প্রশ্ন আছে, তোমরা দেখবা শেষ করতে পারবে না যদি একটু অ্যাক্টিভ হও। তোমরা সুন্দর লিখেছো, তোমরা সবাই ঠিক লিখেছো, দেখছো? আমি কি বলবো ভাই বলো, এটা একটা অ্যাডমিশন টেস্টের প্রশ্ন, সেই জায়গাতে তারা ফেরিক না লিখে ফেরাস লিখেছে। আসলে ফেরাস তো বিক্রিয়াই দিবে না, কিছু করার নেই ভাই, ওরা ভুল করবে আর তোমাকে সেই ভুলটা বুঝে নিতে হবে ওটা ভুল। আমার কথা বুঝতে পেরেছো? কিছু করার নেই ভাই, ওটা কিন্তু ফেরিক হবে। ওরা, আমি কিন্তু এখানে কম্পোজ করতে ভুল করি নাই, ওরা প্রশ্নেই ভুল দিয়েছিল, ওটা ফেরিক হবে, ওরা ফেরিক না নিয়ে ফেরাস লিখেছে। ফেরাস তো আসলে বিক্রিয়াই করে না, বিক্রিয়া তো করে আসলে ফেরিক। ক্লিয়ার? তাহলে এই আমরা ফেরাস এবং ফেরিক আয়নের উপস্থিতি শনাক্তকরণ বিক্রিয়াটা করে ফেললাম। এখন আমরা জিঙ্ক আয়নের উপস্থিতি শনাক্তকরণ করব। জিঙ্ক, তোমাদের বইয়ে হয়তো সিরিয়াল অ্যালুমিনিয়াম আছে, আমি অ্যালুমিনিয়ামটা একটু পরে করব ভাইয়া। এখন আমরা জিঙ্ক আয়নের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষা করব। জিঙ্ক আয়নের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষা, এটা হ্যাঁ সিয়াকিং কি লিখেছো ভাই, ওরা ভুল করবে আমরা ঠিক করব, কিছু করার নেই ভাই, এরকম থাকেই, দেশটা তো চলছে এভাবে। দেখছো না, একজন মানুষের গাড়ির ড্রাইভার, সে 24টা ফ্ল্যাটের মালিক, 10তলা বাড়ির মালিক, একটা 5-6টা 7তলা বাড়ি মালিক, এত সম্পদ, তাহলে তুমি আমি এত কষ্ট করে কি লাভ আর কি? ড্রাইভার শিখাই তো ভালো ছিল, কিছু বলার নেই ভাই আসলে, ঠিক আছে। কারণটা হলো একটা অ্যাডমিশন টেস্টের মতো জায়গা, হয়তো একটা সাবজেক্ট থেকে কয়টাই বা প্রশ্ন করতে হয়, 15টা 20টা বা 25টা, এই 25টা কোশ্চিন অত্যন্ত সাবধানতার সাথে খুব সুন্দরভাবে করা যায় না বলো তো ভাই? প্রত্যেক বছর এরকম 2-1টা করে ভুলভাল কোশ্চিন বের হয়, বিশেষ করে অ্যাডমিশন টেস্টের মতো জায়গায় যখন এরকম ভুলভাল কোশ্চিন বের হয়, স্টুডেন্টের মাথা তো এমনিতেই এক্সাইটেড থাকে পরীক্ষার হলে ভাই, তারপর এরকম যদি ভুলভাল কোশ্চিন থাকে তখন তাদের কনফিডেন্স লেভেলটা একটু নিচে নেমে যায়, যে আসলে কি কোশ্চিনে ভুল না আমিই ভুল বুঝতেছি, আসলে কিছু বলার নাই আসলে ভাইয়া, বুঝছো? এখানে এমনকি ফাইনাল পরীক্ষা তো ইদানিং, এক সময় আমাদের সময় আমরা মনে করতাম এসএসসি এইচএসসির মতো পরীক্ষায় প্রশ্ন ভুল থাকবে এটা চিন্তাও করতে পারতাম না, আর এখন প্রশ্ন ভুল থাকবে না এটা চিন্তা করাই পাপ, 2-1টা ভুল থাকবে এটা মনে করেই পরীক্ষার হলে তোমাকে যেতে হবে ভাইয়া। না আচ্ছা হাসনা লিখেছো ভাইয়া আমরা ঠিক করলে তারা ঠিক করে না, না আসলে তুমি তো বুঝতেই পারছো যে বলে দিয়েছে যে যৌগের সংকেত কোনটি মনে করো, তো ফেরাস তো বিক্রিয়াই করবে না, তার সংকেত অবশ্যই ফেরিকেরই হবে, কিছু বলার নেই আসলে। ওকে আচ্ছা যাক ভাই, কিছু বলার নেই, আমরা শুরু করি জিঙ্ক আয়নের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষা। আমরা একটা জিঙ্ক লবণ নিলাম, যেমন মনে করো হতে পারে সেটা জিঙ্ক সালফেট, ওই একই পদার্থ পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা। আমি প্রত্যেকটা বিক্রিয়া লিখছি আর তোমাদেরকে কিন্তু ভাই একবার করে মনে করে দিচ্ছি যে রুমে যখন থাকবা অবশ্যই বারবার এই বিক্রিয়াগুলো লিখে লিখে প্র্যাকটিস করবা, তা না হলে কিন্তু ভাই প্রবলেম ফেস করবা তুমি। ওকে তাহলে দেখো তো ভাই, জিঙ্ক লবণ যেমন জিঙ্ক সালফেটের মধ্যে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি তাহলে জিঙ্কের চার্জ তো +2 আগেরটার মতোই, তাহলে সে 2টা পটাশিয়ামকে এখান থেকে কি করবে ভাই বলো তো? প্রতিস্থাপন করবে, আর 2টা পটাশিয়াম থেকেই যাবে, তাহলে পটাশিয়াম সরি এটা কপারের মতো, সরি এটা ওরকম না ভাই, এটা টোটালি কপারের মতো, অর্থাৎ সম্পূর্ণ পটাশিয়ামই জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়ে যায়। তাহলে সংকেতটা কেমন হওয়ার কথা ছিল? ঠিক কপারের মতো, খেয়াল করো তোমরা, এই যে জিঙ্ক, তাহলে এটা 4 Fe
CN6, এটা 2, এটা হওয়ার কথা ছিল তাই না? এবার 2 দিয়ে যদি ভাগ করি আমরা তাহলে এইটা হবে, অর্থাৎ Zn2FeCN6 জিঙ্ক ফেরোসায়ানাইড। এটার কালার হচ্ছে সাদা, জিঙ্ক ফেরোসায়ানাইড প্লাস হচ্ছে এই যে পটাশিয়াম আর সালফেট মিলে তৈরি করবে ভাই পটাশিয়াম সালফেট। তাহলে এর সামনে 2 দিতে হবে, এর সামনে 2 দিলেই সমতাটা হয়ে গেল বোধ হয়। হ্যাঁ, এই যে ভাই খুবই সহজ এটা, যে জিঙ্ক লবণ যেমন জিঙ্ক সালফেটের মধ্যে যদি আমরা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্রবণ যোগ করি তাহলে এই যে সম্পূর্ণ পটাশিয়াম জিঙ্ক দ্বারা প্রতিস্থাপিত হয়ে জিঙ্ক ফেরোসায়ানাইড উৎপন্ন করে এবং কালারটা হয় সাদা। আরেকটা কথা বলে নিই, তোমরা বিভিন্ন বই পড়তে গিয়ে হয়তোবা বিভিন্ন বই পড়তে গিয়ে এই যে যৌগগুলো তৈরি হচ্ছে অনেক বইয়ে হয়তো যৌগগুলো হয়তো দু একটা ভিন্ন টিন্ন দেখতে পারো, সেগুলো যে ভুল আমি তা বলছি না, যেহেতু আমি কিন্তু তোমাদের স্টুডেন্ট লাইফ থেকে স্টুডেন্ট পড়াচ্ছি ভাই, কি ঠিক আছে? তো আমি যখন ল্যাবে প্র্যাকটিক্যাল করতাম, এই প্র্যাকটিক্যালগুলো তো আমাদেরকে করতে হতো, করার পর যে যৌগটা তৈরি হতো সেটার বর্ণ এবং কি যৌগ তৈরি হয় আসলে সেখান থেকে আমি কিন্তু তোমাদের সবচেয়ে সঠিকটাই করানোর চেষ্টা করি। এবং তোমরা খেয়াল করবা আমি যেগুলো রিয়াকশান করাবো, যে উৎপাদগুলো দেখাবো, বিশেষ করে ফাইনাল পরীক্ষা থেকে অ্যাডমিশন টেস্ট পর্যন্ত তোমরা দেখো সালের প্রশ্নগুলোতে কিন্তু ওই যৌগের সংকেতগুলোই তোমরা পাবা, ওগুলোই পাবা তোমরা, কি ঠিক আছে? কারণ আমি শুধুমাত্র তোমাদের বই থেকে মুখস্থ করে পড়াই না ভাইয়া, আমি যেভাবে প্র্যাকটিক্যাল করেছি সেভাবেই দেখাই। তাহলে ক্লিয়ার ভাইয়া তোমরা এটা? ওকে, এবার আমরা আরেকটা রাসায়নিক পদার্থ দ্বারা আমরা পার্থক্য নির্ণয় করব, দেখো সেটা একটু। সেটা হলো যে কোনো জিঙ্ক লবণ যেমন জিঙ্ক সালফেটের মধ্যে দেখো ভাই, যে কোনো জিঙ্ক লবণ যেমন জিঙ্ক সালফেট এর মধ্যে যদি আমরা অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড দিলে হবে না, কারণ জিঙ্কের আবার ওই যে দ্রাব্যতার গুণফলের মান বেশি, তাই তীব্র ক্ষার দরকার। তো আমরা যদি কোনো জিঙ্কের লবণ যেমন জিঙ্ক সালফেটের মধ্যে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের মধ্যে একটা তীব্র ক্ষার যোগ করি তাহলে সাদা অধক্ষেপ তৈরি হবে, জিঙ্ক হাইড্রোক্সাইড প্লাস হচ্ছে সোডিয়াম সালফেট। একটা কথা আমি এখানে বলে নেই ভাইয়া, জটিল যৌগ দ্বারা যে পার্থক্যগুলো করলা তোমরা, যেমন পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, ওদের ক্ষেত্রে ব্যাপারগুলো আলাদা। নর্মাল রিয়েজেন্ট যেগুলো, এই যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, H2S, এগুলো দ্বারা যখন আমরা কোনো কিছু শনাক্ত করব আর কালার যদি সাদা আসে, কি আসে ভাই বলো তো? সাদা অধক্ষেপ তৈরি হয়, তাহলে সেটার একটু নিশ্চিতকরণ পরীক্ষা করতে হয় যে আমাদের যে সাদাটা তৈরি হলো সেই সাদাটা কি আসলেই ওই যৌগের সাদা না অন্য কোনো সাদা, একটু নিশ্চিতকরণ পরীক্ষা করতে হয়। বলে কেন নিশ্চিতকরণ পরীক্ষা করতে হয় ভাই? কারণ ওই যে বললাম অনেক যৌগের বর্ণই সাদা হয়, এখন এই সাদা যে জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা, এইটা তো আমাকে কনফার্ম হতে হবে, এই জন্য এগুলো ক্ষেত্রে আমাদের কিন্তু নিশ্চিতকরণ পরীক্ষা করতে হয়। আমি আবারও বলছি যে তোমরা একটু আগে যেটা করলা পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা, ওখানেও তো সাদা বর্ণ তৈরি হয়েছিল, ওখানে নিশ্চিতকরণ পরীক্ষা করলাম না কেন? কারণ ওটা জটিল আয়ন দ্বারা করি, ওটা নির্দিষ্ট ক্যাটায়নগুলি শুধুমাত্র অধক্ষেপ তৈরি করে। বাট নর্মাল যে রিয়েজেন্টগুলো ব্যবহার করি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, H2S, সিলভার নাইট্রেট, এরকম নর্মাল রিয়েজেন্ট দ্বারা যেগুলো বিক্রিয়াগুলো করি ভাইয়া, যদি সাদা অধক্ষেপ আসে তাহলে সেক্ষেত্রে আমাদের নিশ্চিতকরণ পরীক্ষাটা ভাই করতে হয়। তো এক্ষেত্রে আমরা তাই করব যে আমরা এই যে জিঙ্ক লবণের মধ্যে যেমন জিঙ্ক সালফেটের মধ্যে যখন সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করলাম, আমরা দেখলাম সাদা অধক্ষেপ তৈরি হলো, হতে পারে সেই সাদা অধক্ষেপটা জিঙ্ক হাইড্রোক্সাইডের, সত্যি সেটা জিঙ্ক হাইড্রোক্সাইডের কিনা এটা নিশ্চিত হওয়ার জন্য আরও কিছু ক্ষার আমরা ওর মধ্যে যোগ করব। হয় না ওই যে চুনের পানির মধ্যে যদি তোমরা কার্বন ডাই অক্সাইড চালনা করো তাহলে ওখানে ক্যালসিয়াম কার্বনেট তৈরি হয়, তাই না? ফলে দ্রবণটা ঘোলাটে হয়ে যায়। যদি অতিরিক্ত তুমি কার্বন ডাই অক্সাইড আবার চালনা করো তাহলে কিন্তু আবার সোডিয়াম বাইকার্বনেট হয়ে যায়, ওটা কিন্তু আবার দ্রবণীয়। ঠিক এখানেও তাই, যে জিঙ্ক হাইড্রোক্সাইড তৈরি হলো, এর মধ্যে যদি আমরা অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি ভাই, এগুলো কিন্তু নিশ্চিতকরণ পরীক্ষা। তোমরা হয়তো বলবা যে ভাই নিশ্চিতকরণ পরীক্ষা কি লাগবে? অবশ্যই লাগবে। তখন এই অধক্ষেপটা আসলে দূরীভূত হয়ে যায়, কারণ তখন এখানে তৈরি হয় সোডিয়াম জিঙ্কেট। কি বললাম? সোডিয়াম জিঙ্কেট প্লাস হলো পানি,
সমতা যদি করতে চাও তাহলে এর সামনে 2 দিলেই বোধহয় সমতাটা আমাদের হয়ে যাবে। এই যে সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়, এটা দ্রবীভূত হয়ে যায়, অর্থাৎ প্রথম দিকে অল্প পরিমাণ সোডিয়াম হাইড্রোক্সাইড দেওয়ার কারণে যে স্বাদ অধক্ষেপটা তৈরি হলো, আরও যখন আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকবো তাহলে স্বাদ অধক্ষেপটা চলে যাবে, যদি সেটা সত্যি জিঙ্ক হাইড্রোক্সাইড হয়। এইবার কি হবে ভাই জানো, এর মধ্যে যদি আমরা আবার H2S যোগ করি, কি যোগ করি, H2S, এই যে সোডিয়াম জিঙ্কেট, এর মধ্যে যদি আবার H2S যোগ করি তাহলে সাদা কালারটা আবার ফিরে আসে, কারণ তখন তৈরি হয় জিঙ্ক সালফাইড, সোডিয়াম আর সালফার মিলে তৈরি হয় সোডিয়াম সালফাইড। এই সোডিয়াম সালফাইডের কোনো সমস্যা নাই, তোমাদের নিশ্চয়ই মনে আছে সোডিয়ামটা আমাদের যে আঙ্গিক বিশ্লেষণের যে গ্রুপটা ছিল, ওই গ্রুপ বিকারক দ্বারা সোডিয়াম একদম শেষে ছিল। কারণটা হচ্ছে এদের দ্রাব্যতার গুণফলের মান এতই বেশি, নর্মাল কোনো রিয়েজেন্ট এদেরকে অধক্ষিপ্ত করতে পারে না, অর্থাৎ সোডিয়াম সালফাইডটা হয় দ্রবণীয় লবণ, টেনশন নাই, ঠিক আছে। সোডিয়াম সালফাইডটা হচ্ছে দ্রবণীয় লবণ প্লাস পানি, এই যে জিঙ্ক সালফাইড, এর সাদা অধক্ষেপ তৈরি হয় আবার। তাহলে এভাবেই আমরা এই সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা জিঙ্ক আয়নের উপস্থিতি শনাক্ত করতে পারি। তাহলে আমি প্রথম থেকে বলি, কোনো নমুনা লবণ যদি জিঙ্ক হয় তাহলে পটাশিয়াম ফেরোসায়ানাইড দ্বারা তো দেখলাই, আবার কি করতে পারি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইড দ্বারা শনাক্ত করতে পারি। কিভাবে, আমরা যখন টেস্ট টিউবের মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করতে থাকবো, কয়েক ফোঁটা যোগ করার সাথে সাথে স্বাদ অধক্ষেপ চলে আসবে, সে স্বাদ অধক্ষেপটা কার, জিঙ্ক হাইড্রোক্সাইডের। আমি কি বললাম, নর্মাল রিয়েজেন্টগুলো দ্বারা যখন আমরা কোনো আয়ন শনাক্ত করব এবং সাদা অধক্ষেপ যদি তৈরি হয় তাহলে সেক্ষেত্রে নিশ্চিতকরণ পরীক্ষা করতে হয় যে আসলে ওই সাদাটা আমার জিঙ্ক হাইড্রোক্সাইডের সাদা কিনা। এটা নিশ্চিত হওয়ার জন্য কি করি ভাই, দ্রবণের মধ্যে আমরা আরও সোডিয়াম হাইড্রোক্সাইড যোগ করি, করে যদি দেখি একটু আগে যে অধক্ষেপটা এসেছিল সেটা আবার দূরীভূত হয়ে গেছে, তার মানে আমরা ধরে নিতে পারি না ঠিকই আছে, ওটা জিঙ্ক হতে পারে। দূরীভূত হয় কেন, তখন সোডিয়াম জিঙ্কেট তৈরি হয়, এইটা একটা দ্রবণীয় লবণ। এরপর ওর মধ্যে আবার আমরা H2S দিই, তাহলে আবার সাদা অধক্ষেপ চলে আসবে, কারণ তখন তৈরি হবে জিঙ্ক সালফাইড, সোডিয়াম সালফাইডও তৈরি হবে, কিন্তু ওটা তো দ্রবণীয় লবণ। এভাবেই কিন্তু ভাই জিঙ্ক আয়নের উপস্থিতি শনাক্ত করা হয়। ক্লিয়ার কিনা বলো। প্রতীক শাহ কি লিখেছো ভাইয়া, আলভিনুর ভাইয়া আয়নের, আচ্ছা তোমরা কথা বলছো এগুলো ভাইয়া। সোডিয়াম হাইড্রোক্সাইড পরিবর্তে পটাশ ব্যবহার করলে কি বর্ণের পরিবর্তন হবে? না, পটাশিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করলে হবে, কোনো সমস্যা নেই, কিন্তু সাধারণত আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করি অনেক কারণ আছে ভাই, যেমন লিথিয়াম হাইড্রোক্সাইডে তো ব্যবহার করতে পারতাম, লিথিয়ামটা কম সক্রিয়, পটাশিয়ামটা আবার একটু বেশি সক্রিয়, এই কারণে আয়ন শনাক্তকরণগুলোতে না এগুলো ফিক্সড ব্যবহার করি আমরা, সোডিয়াম হাইড্রোক্সাইডে ব্যবহার করি, কারণ লিথিয়াম হাইড্রোক্সাইড ধরো একটা দুর্বল ক্ষার, পটাশিয়াম হাইড্রোক্সাইড আবার একটু বেশি তীব্র ক্ষার, এই কারণে সোডিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করাটা বেটার। আমরা ল্যাবেও এটা দিয়েই পার্থক্য করতাম, শনাক্ত করতাম আর কি। ক্লিয়ার তোমরা? আমার বিশ্বাস তোমরা এটা বুঝতে পেরেছ। ওকে, আচ্ছা ভাইয়া ফেরাজা ফেরি কোন সম্পর্ক কেন করতে পারেন, এটা কোনো ব্যাখ্যা আছে নাকি পরীক্ষালব্ধ? এগুলো পরীক্ষালব্ধ বা হ্যাঁ এগুলো পরীক্ষালব্ধ ভাইয়া বুঝছো। যদিও কিছু কিছু বইয়ে কিন্তু আবার দেখবা, তোমরা দেখো কিছু কিছু বইয়ে কিন্তু সম্পূর্ণ প্রতিস্থাপন করেছে, বাট আমরা ল্যাবে কিন্তু এই উৎপাদগুলি করে এসছি। না সে কি জটিল আয়নের ক্ষেত্রে এমন পরীক্ষা করতে পারে না ভাই, না জটিল আয়নের ক্ষেত্রে ওগুলো নির্দিষ্ট পরীক্ষা ভাই, ওগুলোতে সমস্যা নাই। আচ্ছা ভাই একটা প্রশ্ন ছিল হাসনা, হ্যাঁ না Cu2I2 ও Cu একই কিনা? হ্যাঁ একই, আমি তোমাদের আগেও বলেছিলাম দুইটা একই, Cu2I2 এবং Cu এটা একই, দুটো একই জিনিস, কিন্তু প্রকৃতিতে কিউপ্রাস আয়োডাইড সবসময় ডাইমার রূপে থাকে, দুইটা অণু একসাথে থাকে, তাই আমরা এইভাবে সংকেতটা লিখি, এটা লেখাটাই ভালো। অনেক বই বা অনেকে হয়তো এটা লিখতে পারে, আমি তোমাদেরকে কিন্তু সর্বোচ্চ সঠিকটা বোঝানোর চেষ্টা করি, একই হলো এভাবেই যেহেতু থাকে তারা, এভাবে লেখাটাই বেটার। ওকে হাসনা, হ্যাঁ না বুঝতে পেরেছো ভাইয়া? ওকে থ্যাংক ইউ। তাহলে আমরা এখন চলে যাব ক্যালসিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণে। ক্যালসিয়াম, আমরা এখন ক্যালসিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষা করব। ক্যালসিয়াম আয়নের উপস্থিতি শনাক্তকরণ পরীক্ষা। ক্যালসিয়াম, তো তোমরা কি ভাই বলতে পারবা এইটার নাম কি?
নিশ্চয়ই তোমরা জানো এইটা অক্সালিক অ্যাসিড, তাই না? এইটা হলো অক্সালিক অ্যাসিড, তাই তো? তো আমরা যদি এই অক্সালিকের হাইড্রোজেনটা অ্যামোনিয়াম দ্বারা সরাই দিলাম, তাহলে এটার নাম কি হবে? মনে আছে তোমাদের? অ্যাসিডের হাইড্রোজেন যদি ধাতু বা ধাতুর নেই ক্রিয়াশীল কোনো মূলক দ্বারা সম্পূর্ণ বা আংশিক প্রতিস্থাপন করি, তাহলে সেটা লবণ হয়। এটা কিন্তু লবণ, নাম কি? অ্যামোনিয়াম অক্সালেট। এই অ্যামোনিয়াম অক্সালেট দ্বারা আমরা ক্যালসিয়াম আয়নের উপস্থিতি শনাক্ত করি। ধরে নাও ক্যালসিয়ামের একটা লবণ, যেমন ক্যালসিয়াম ক্লোরাইড। শোনো ভাই, তোমাদেরকে একটা কথা বলি, এই ক্যালসিয়াম আমি একটু বলে নিই, লবণের শনাক্তকর পরীক্ষা হচ্ছে দুই রকম, বুঝছো? একটা হলো সিক্ত পরীক্ষা, লবণের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে দুই রকম। একটা হচ্ছে সিক্ত পরীক্ষা, একটা হলো সিক্ত পরীক্ষা, আর একটা হলো শুষ্ক পরীক্ষা। লবণের শনাক্তকারী পরীক্ষা হচ্ছে দুই রকম, একটা হচ্ছে সিক্ত পরীক্ষা আর একটা হচ্ছে শুষ্ক পরীক্ষা। সিক্ত পরীক্ষা মানে হচ্ছে এই যে আমরা দ্রবণ তৈরি করে যে পরীক্ষাটা করছি সেটা হচ্ছে সিক্ত পরীক্ষা। আর কোনো দ্রবণ তৈরি না করে, যেমন তোমরা শিখা পরীক্ষার নাম শুনেছো কিনা, আমি এই শনাক্তকরণগুলো শেষ হলেই এই শিখা পরীক্ষা নিয়ে কথা বলবো। সেখানে কোনো দ্রবণ তৈরি করতে হয় না, সেগুলো হলো শুষ্ক পরীক্ষা। বুঝতে পেরেছো বা? দ্রবণ তৈরি করে আমরা যে এক্সপেরিমেন্টগুলো করি সেগুলো হচ্ছে সিক্ত পরীক্ষা, আর দ্রবণ তৈরি না করে শুষ্ক অবস্থায় যে এক্সপেরিমেন্টগুলো করি সেগুলো হলো শুষ্ক পরীক্ষা। তো শোনো, যেমন শিখা পরীক্ষা হলো একটা শুষ্ক পরীক্ষা। ক্যালসিয়াম, সোডিয়াম, পটাশিয়াম এই লবণগুলো কিন্তু সিক্ত পরীক্ষাগুলো খুব একটা উপযোগী না, এদের জন্য শুষ্ক পরীক্ষাগুলোই বেটার। কিন্তু যেহেতু আমাদের পরীক্ষাগুলোতে সিক্ত পরীক্ষা দেয়, তাই আমাদের করা ভাই এগুলো। কি কথা বুঝতে পেরেছো? এই জন্য করছি আমরা। তো আরেকটা বিষয় বলি, তোমরা এখন থেকে দেখবা বেশিরভাগ পদক্ষেপের বর্ণই কিন্তু সাদা। আমি অনেক সময় স্টুডেন্টদেরকে বলে থাকি, ফাইনাল পরীক্ষাতে মনে করো তোমাকে এরকম একটা বর্ণ লাগবে যে অমুক ক্যাটায়নের মধ্যে বা অ্যানায়নের মধ্যে অমুক রাসায়নিক পদার্থ যোগ করলে কোন বর্ণের পদক্ষেপ তৈরি হয়। তো ফাইনাল পরীক্ষাতে তো কোনো নেগেটিভ মার্কিং নাই। তো যদি তুমি আশেপাশে থেকে হেল্প না পাও বা মনে না পড়ে উত্তর, তাহলে সাদা পূরণ করে দিয়ে এসো, উত্তর হলেও হতে পারে। কারণ তোমরা দেখবা যত ক্যাটায়ন তোমরা বা অ্যানায়ন শনাক্ত করবা, বেশিরভাগ পদক্ষেপের বর্ণই হচ্ছে ভাইয়া সাদা। ওকে, তো এই যে বা ওই যে হুক্কু এগুলো বোধহয় পড়তা তোমরা, অক্সালিক অ্যাসিডের নাম মনে রাখা, তাই না? এগুলো এখন আর বলি না আমরা, কারণ এগুলো স্টুডেন্টদের মুখস্থ হয়ে গেছে। তো কোনো একটা ক্যালসিয়াম লবণের মধ্যে যদি আমরা এই যে অ্যামোনিয়াম অক্সালেট যোগ করি ভাইয়া, তাহলে সাদা পদক্ষেপ যদি তৈরি হয়, তাহলে আমরা বুঝতে পারি যে ওই লবণটা হচ্ছে ক্যালসিয়ামের। তো সাদা পদক্ষেপটা কেন তৈরি হয় জানো? এই যে দুটো অ্যামোনিয়াম, অ্যামোনিয়ামের চার্জ তো +1, তাই না? আর ক্যালসিয়ামের চার্জ তো হচ্ছে +2। তো একটা ক্যালসিয়াম দ্বারা দুইটা অ্যামোনিয়াম প্রতিস্থাপিত হয়ে যায়, এখানে উৎপন্ন হয় ক্যালসিয়াম অক্সালেট। তোমাদের হাজারি স্যারের বই দেখবা, বলবে এটা যেহেতু আয়নিক লবণ এইভাবে লেখা যাবে না, বন্যা দিয়ে -+ এভাবে দিবা না, তোমরা এভাবেই লিখবা। তোমাদের বেশিরভাগ এনসিটিভির বইয়ে এভাবেই সংকেত লেখা আছে, তোমাদের সুবিধা হবে। দুইটা অ্যামোনিয়াম প্রতিস্থাপিত হয়ে গেল কি দ্বারা? ক্যালসিয়াম দ্বারা। তাহলে অ্যামোনিয়াম আর ক্লোরাইড মিলে কি তৈরি করবে ভাই? অ্যামোনিয়াম ক্লোরাইড। এই যে যেহেতু সাদা কালার তৈরি হয়ে গেছে, একটু নিশ্চিত করার পরীক্ষা তো আমাদের করতেই হবে। তাহলে কি দেখলাম ভাই আমরা? কোনো নমুনা লবণ যদি নিয়ে তার মধ্যে অ্যামোনিয়াম অক্সালেট যোগ করার পর যদি দেখি সাদা পদক্ষেপ তৈরি হয়ে গেছে, তাহলে আমরা বুঝবো ওটা হচ্ছে ক্যালসিয়াম। এবং এই সাদাটা যদি ক্যালসিয়াম অক্সালেটেরই সাদা হয়, তাহলে আমরা নিশ্চিত হব কি করে ভাই? এর মধ্যে আমরা অ্যাসিডিক অ্যাসিড যোগ করব, করে যদি দেখি সাদা সাদাই আছে, আর আবার এই সেল যোগ করে যদি দেখি সাদা পদক্ষেপটা চলে গেছে, তাহলে আমরা বুঝবো না ঠিকই আছে, আমার এই যে সাদাটা এটা হচ্ছে ক্যালসিয়াম অক্সালেটের সাদা। কথা বোঝা গেছে ভাই? যে আমরা যদি এটা নিশ্চিত হওয়ার জন্য কি করব, এর মধ্যে যদি আমরা অ্যাসিডিক অ্যাসিড যোগ করি, মানে জৈব অ্যাসিড যোগ করি, যদি দেখি সাদা সাদায় আসে, পদক্ষেপ যাচ্ছে না, আবার অজৈব অ্যাসিড যেমন HCl যোগ করে যদি দেখি আমাদের সাদা কালারটা চলে যাচ্ছে, দূরীভূত হয়ে যাচ্ছে, তাহলে বুঝবো না ঠিকই আছে, আমাদের লবণটা হচ্ছে আসলে ওটা ক্যালসিয়াম অক্সালেটেরই সাদা।
তাহলে কেন সাদাটা চলে যায় HCl যোগ করলে? দেখো একটু, যখন আমরা এখানে HCl দিই ভাই, এই ক্যালসিয়াম আর ক্লোরিন মিলে তৈরি করে ক্যালসিয়াম ক্লোরাইড। এটা দ্রবণীয় লবণ, টেনশন নাই, ওটা দ্রবণে দ্রবীভূত অবস্থায় থাকে। আর এই যে দুটা হাইড্রোজেন এই জায়গায় চলে আসে, এসে অক্সালিক অ্যাসিড তৈরি হয়ে যায়। এই যে, তাহলে কি বললাম আমরা? কোন নমুনা লবণের মধ্যে যদি অ্যামোনিয়াম অক্সালেট যোগ করে সাদা অধক্ষেপ তৈরি হয় এবং সেই সাদাটা যদি জৈব অ্যাসিডে অদ্রবণীয় কিন্তু অজৈব অ্যাসিড যেমন HCl এর মধ্যে দ্রবণীয় হয়, তাহলে আমরা বুঝবো যে আমাদের নেওয়া লবণটা হচ্ছে ক্যালসিয়াম। কেন এটা দ্রবণীয় হলো? কারণ এটা একটা দ্রবণীয় লবণ আর এটাতে অ্যাসিডে পরিণত হয়ে গেছে আর কি। বলো ভাইয়া তোমরা ক্লিয়ার কিনা? আচ্ছা, হাজারী নাগের বইয়ে লেখা আছে যে এই সংকেতটা ভুল, কেননা এটা সমযোগ নির্দেশ করে। আপনি এটাই লিখলেন, তাহলে ওই বইয়ের তথ্য কি ভুল? আসলে ভাইয়া সেইটা না, ওই তো বইয়ের তথ্য ভুল সেটা বলি নাই ভাইয়া। আসলে ক্যালসিয়াম অক্সালেট হলেও এরা তো কোনো আয়নিক যৌগই মাথায় রাখবা 100% আয়নিক হয় না ভাইয়া, বুঝছো? তার মধ্যে কিছু না কিছু সমযোজী ক্যারেক্টার থাকেই। তাই তুমি যদি